লোভ সামলানোর কোনো উপায় আছে? আমরা এর আগে দেখছিলাম যে তখন এই যে টেকনিকটা করা হচ্ছে, হ্যাঁ, এখন তো মোটামুটি প্রচুর করে হাই বিউটিফুল ম্যাঙ্গো লাভার, আমি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও আমি সোহাগ শিকদার লার্সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের এই এপিসোড। এই এপিসোডে আমরা আসলে আপনাদেরকে একটা রিভিউ কী বলে যে ভিডিও দেখাবো। এই গার্ডেনটাতে আমরা এর আগে একবার এসেছিলাম, তো তখন আজ থেকে প্রায় 25-30 দিন আগে। ওই সময়টা আসলে এই গার্ডেনের এক্সিস্টিং প্রবলেম কী ছিল বা গার্ডেনের পরিবেশ পরিস্থিতি কী ছিল সেটা নিয়ে আপনাদের সাথে কথা হয়েছে। আজকে আমরা কথা বলবো এক্সিস্টিং আজকের যে সিনারিও সেই সিনারিওটা অনুসারে। এই যে আম গার্ডেনের ভিডিওগুলিকে আপনার ধারাবাহিকভাবে আপনাদের কাছে তুলে ধরার কারণ হচ্ছে আপনারা যারা আম চাষের প্রতি আপনাদের আগ্রহ রয়েছে বা ভবিষ্যতে আম চাষ করতে চাচ্ছেন, আমার প্রতি তাদের আগ্রহ তৈরি হয়েছে, তারা আসলে যারা বিগিনার একদম বিগিনিং পর্যায়ে আসেন, শুরু করতে চাচ্ছেন তাদের জন্য, যারা ইন ফিউচারে করার প্ল্যান করতেছেন তাদের জন্য, এবং যারা এক্সিস্টিং করছেন তাদেরও কিছু বিষয় দেখা গেছে এই ভিডিও থেকে আপনারা হয়তো এমন নতুনত্ব পাবেন বা কিছু ইনফরমেশন পাবেন যে ইনফরমেশনটা আপনাদের এই আম চাষের ক্ষেত্রে আপনাদেরকে সহায়তা করবে আশা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আম গাছের একটা ইয়েতে আপনার দুটো আম। তো এই জাতটার নাম হচ্ছে বানানা ম্যাঙ্গো বলে, অর্থাৎ এই যে ব্যানানা কলার মতো একটা সাইজ দেখতে অনেকটা, দেখেন একটা ঢালের ইয়েতে এসে একটা মুকুলে দুটো আম টিকেছে। এই দুইটে আম মোটামুটি অলমোস্ট খুব ভালো রকমের একটা শেপ বা সাইজ পেয়েছে। আমরা যদি আরেকটু দেখাই আপনাদেরকে, এই যে এই জায়গাটায় একটা ঢালে তিনটে আম। তো এই তিনটা আমের ভিতরে আমি আগেও একটা কথা বলেছিলাম, এখানে খুবই রহস্যময় একটা জিনিস। আপনারা জিনিসটা দেখলে আপনারা আমার কথার সাথে মিলিয়ে নেবেন। দেখেন আমরা যদি দেখি এই একটা ঢাল থেকে একটা মুকুল আসছে, সেই মুকুলের তিনটা শাখায় তিনটা আপনার এই বানানা ম্যাঙ্গো গুটি সেট হয়েছিল, এবং এটা এখন পর্যন্ত ইনশাল্লাহ ভালো আছে, সুস্থ আছে। দেখার বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন এই যে কাঠিটা আসছে মুকুলের, সেখান থেকে প্রথম যে এই ম্যাঙ্গোটা, সেই ম্যাঙ্গোটা কিন্তু সাইজে একটু বড়। এরপরে দ্বিতীয় যেটা আসছে সেটার সাইজটা কিন্তু মোটামুটি অপেক্ষাকৃত ওইটা থেকে ছোট। তারপরে তৃতীয় যেটা, সেটার সাইজ এই দ্বিতীয়টার থেকেও ছোট। এখন এই যে জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আমি আগেও বলেছি যে এই জায়গাটা আমাদের একটু সতর্ক থাকতে হবে যদি আমরা আমের প্রপার সাইজটা নিয়ে আসতে চাই এবং বাম্পার ফলন পেতে চাই। কারণ হচ্ছে কি, আপনি বাজার মূল্য ভালো পাওয়ার জন্য আমের সাইজ এবং কালার এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সেই জায়গাটায় যখন একটা আম গাছের বয়স এবং সাইজ অনুসারে কী হবে যে প্রচুর পরিমাণ ফলন এক ঢালেই অথবা একটা গাছে ইয়ে হয়ে গুটি সেট হয়ে যাবে বা টিকে যাবে, এটা বড় হতে থাকবে, তখন হচ্ছে এই গাছটা দেখেন, এই যে এই গাছের সাইজ, আমরা যদি গাছ থেকে গাছের সাইজটা দেখাই, এই গাছের সাইজটা দেখেন, এই সাইজ অনুসারে গাছ এই যে এখানে সার্কেল করে ইয়ে করে এটাতে নিউট্রিশন বিভিন্ন ধরনের পুষ্টি দেওয়া হয়েছে। আপনারা কিছুটা হয়তো বুঝতে পারতেছেন, এই যে পুষ্টি দেওয়া হয়েছে এই রিংয়ের ভিতরে, মূলত তার সারফেসটার ভিতরে কি হচ্ছে, এটার পুষ্টি উপাদান বা খাবারটা রয়েছে। এখন এই গাছের শিকড়টা অ্যাকচুয়ালি খাদ্য শিকড়টা যে পর্যন্ত যেতে পেরেছে, সেই কতটুকু জায়গা থেকে এই গাছটা কি হচ্ছে, তার পুষ্টিটা পানির মাধ্যমে আয়নিত অবস্থায় রিসিভ করতেছে। এই যে আয়নিত অবস্থায় যে শিকড়ের মাধ্যমে গাছ আপটেক জাইলেম কলার মাধ্যমে উপরে যে খাবারটা নিচ্ছে, সেই খাবারটা প্রক্রিয়াগতভাবে, যেহেতু এটা একটা পরিবহন কলা, এই পরিবহন কলার কাছাকাছি যে ঢালটা থাকতেছে বা যেই পরিবহন কলাটা খুবই স্বচ্ছ এবং স্বাভাবিক,
বার্ষিক পরিবহন কলা দিয়ে ওই আম পর্যন্ত পৌঁছানোর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম দিকের যে আমগুলি পরিবহন কলার কাছাকাছি থাকে সে একটু বেশি পরিমাণ পুষ্টি পায় এবং তারপরে ভাগাভাগি করে এর পরবর্তী এভাবে অ্যাটসেট্রা যেতে থাকে। তো যার কারণে হয় কি দেখেন যে কিছু আমের সাইজ ছোট হয়, কিছু আমের সাইজ বড় হয়। আমরা যদি আরেকটা মজার জিনিস দেখি, এই পাশাপাশি দুইটা গাছ, এই গাছটা অপেক্ষাকৃত হয়তো এই গাছটা থেকে 1 বছর কি 2 বছরের বয়সের ব্যবধান হবে। গাছের কাণ্ডটা দেখলে আমরা বুঝতে পারবেন, গাছের সাইজ দেখলে আপনারা বুঝেন। এখানে দেখেন এই গাছটাতে কিন্তু অপেক্ষাকৃত ওইটার তুলনায় ওটার বয়স বেশি, গাছের শিকড়ের পরিধি বেশি, ব্যাপ্তি বেশি, বাট এই গাছটা অপেক্ষাকৃত ইয়াঙ্গার ওই গাছটার তুলনায়, কিন্তু এখানে ফলন এসেছে প্রচুর। যার কারণে একই ফার্মারের একই গার্ডেনের দুইটা আম বাগান, দুইটা আম গাছ একই ধরনের পরিচর্যা হয়েছে, বাট ফলনের ক্ষেত্রে যদি আমরা বলি দেখেন সাইজ এবং শেপ, এটা অপেক্ষাকৃত একই সময় ফল আসে, একই জাতের আম, কিন্তু এটাতে ফলন এসেছে যার শেপ এবং সাইজ হয়েছে অনেক ছোট অপেক্ষাকৃত ওইটার তুলনায়। তো এখানে এই একটা বিষয় দেখানোর ছিল, আপনাদেরকে দেখিয়েছি। এটা থেকে আশা করি এই আলোচনাটা থেকে আপনারা উপকৃত হবেন। আমরা যদি আশা করি এবার একটু এই পাশটা আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সিস্টিং যে প্রবলেম, সেই প্রবলেম হচ্ছে দুইটা। একটা প্রবলেম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে কচি পাতাগুলি, এই কচি পাতাগুলি আপনার এভাবে শুকিয়ে গিয়েছে, কত অবস্থায় আছে এবং শুকনো। এই ম্যাক্সিমাম মোটামুটি পুরো গাছটা যদি আমরা দেখাই, এই বাগানের প্রত্যেকটা নতুন গজানো আপনার এই যে পাতা, এই পাতাগুলিকে ডিস্ট্রয় করেছে। এটা ওয়ান কাইন্ড অফ জাব পোকার মতো। আমরা যদি বলি এই পোকাটা আমরা দেখানোর চেষ্টা করব যদি আজকে মাঠে পাই, আর যদি না দেখাতে পারি তাহলে আমি বলে দিচ্ছি এটার সাইজটা অনেকটা আপনার ধান গাছের বাদামি গাছ স্প্রিংয়ের মতো হয়। সাইজ আকারে একটু ছোটো, পেটটা একটু মোটা টাইপের হয়, নরমসে। এটার মূল খাদ্য হচ্ছে এই গাছের কচি পাতার রস। এই পোকাটা যখন আপনার গাছে আক্রমণ করে তখন হচ্ছে গাছের অতি কচি যে পাতাগুলি থাকে সেই পাতাগুলিকে ডিস্ট্রয় করে দেয়। এখন আসলে আপনারা সকলেই জানেন যে গাছের যে দুইটা পরিবহন কলা, জাইলেম এবং ফুলেম, এই দুইটা পরিবহন কলাতে গাছের পুষ্টি সরবরাহের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে এবং সিলেকশন প্রক্রিয়ার মাধ্যমে গাছ নিজে যে খাদ্যটা প্রোডাকশন করে সেটা আসলে মূলত শুরু হয় পাতা থেকে। গাছের নতুন কচি পাতা যদি খেয়ে পেলে তাহলে সেই ক্ষেত্রে গাছ এই যে সিলেকশন প্রক্রিয়া, গ্লুকোজ তৈরিতে যে প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়াটা ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়, যার কারণে গাছের এই যে দুই দিকের পরিবহন কলার ভারসাম্য নষ্ট হয়। এই কারণে গাছ বিভিন্ন সময় বিভিন্নভাবে রোগ আক্রান্ত হতে পারে, গাছে এক্সিস্টিং যে ফলন থাকবে সেই ফলনের সাইজ শেপ ছোট হয়ে যাবে। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য অ্যাকচুয়ালি আমরা কীভাবে ব্যবস্থা নিতে পারি। অ্যাকচুয়ালি এটা এমনভাবে আপনার আক্রান্ত হয় এবং করে যে এটাকে আপনি খুব বেশি অর্গানিকভাবে দমন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই পোকাগুলি মেবি একটু ঝাঁঝালো টাইপের এবং অ্যাসিডযুক্ত হওয়ার কারণে পাকপাকালিও এই সমস্ত পোকাকে খুব একটা খায় না। এখানে আমাদের করণীয় কি, আসলে এই অবস্থাতে যেহেতু আমার এক্সিস্টিং মাঠে ক্রস আছে, এই ক্রসটাকে আমার ভালো শেপে আনার জন্য, সেভ করার জন্য আমার গাছকে সুস্থ রাখতে হবে, গাছের পাতাকে সুস্থ রাখতে হবে। এই গাছের পাতাকে সুস্থ রাখার জন্য, গাছকে সুস্থ রাখার জন্য আমাকে বাধ্য হয়ে শেষ পর্যন্ত কেমিক্যালি যেতেই হবে। লার্সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের অত্যন্ত কার্যকরী একটা সমাধান রয়েছে এই পোকাটা দমনের জন্য, সেটা হচ্ছে তেজ। এটা হচ্ছে আমাদের লার্সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের একটা ব্র্যান্ড নেম, যার মূল উপাদান হচ্ছে ইমিডাক্লোরপিড। আপনারা ইমিডাক্লোরপিড স্প্রে করে দিলেই আপনাদের এই ধরনের যে জাপ পোকাটা আছে সেই জাপ পোকাটা আপনার ইয়ে থেকে, ম্যাঙ্গো যে গাছ সেই গাছ থেকে চলে যাবে, আবার যেটা থাকবে সেটা মারা যাবে। তো এইভাবে আমরা আমাদের লার্সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের টেস্ট দুইটা ফর্মুলেশন টাইপে পাওয়া যায়। একটা হচ্ছে গ্রানুলার ফর্মুলেশন টাইপের 2 গ্রামের প্যাকেট, এটা আপনি 10 লিটার কন্টেনারে, অর্থাৎ 10 লিটার পানিতে 2 গ্রাম ওষুধ আপনার দিয়ে, 2 গ্রামের যে প্যাকেট থাকবে সেটা দিয়ে আপনি করে দিলে আপনার এই যে নতুন পাতাযুক্ত যে পোকাটা আছে সেই পোকাটা ইনশাআল্লাহ ডিস্ট্রয় হয়ে যাবে। কারণ এই পোকা
পোকাটা আসলে কচি পাতা রস চুষে খায়। তো যখন এটা রস চুষে খাবে তখন ইমিডাক্লোপিডটার আসলে যে মোড অফ অ্যাকশন, সেই মোড অফ অ্যাকশনের কারণে এটা প্রলোভন অবস্থায় গাছের পাতায় বা কাণ্ডেতে যে সমস্ত জায়গায় রস তৈরি হয় সেই জায়গাগুলিতে বিদ্যমান অবস্থায় থাকে। যখন কোনো পোকা গাছে থেকে করে গাছের রস চুষে খায় তখন সেই পোকাটা মারা যায়। এই ছিল আমাদের এই পাতাখিকো পোকার জাপ পোকার আমের জন্য সমস্যার সমাধান। আপনারা চাইলে আরও আপনাদের নিকটবর্তী এগ্রিকালচার অফিসের সাথে পরামর্শ করে যে কোনো সমস্যাটা ভালো কোম্পানির মলিকিউল ইউজ করতে পারেন। আমি অ্যাকচুয়ালি আমার জানা যেটা রয়েছে আমি সেটা আপনাদেরকে জানালাম। এই অবস্থাতে আরেকটা জিনিস নিয়ে আমরা একটু কথা বলবো, সেটা হচ্ছে আমরা যদি দেখি একটু আশরাফুল কাছ থেকে যদি দেখান, সেটা হচ্ছে এই যে এটা কি আপনারা দেখতে পাচ্ছেন, এই এটা আসলে বিভিন্ন ধরনের পাতাতেই আমরা অলমোস্ট ম্যাক্সিমাম পাতাতে দেখতেছি। এটা হচ্ছে রেড রাস্ট। এই রেড রাস্টটা অ্যাকচুয়ালি আপনার এই আম ফসলে অত্যন্ত ক্ষতিকারক একটা রোগ। এটা অ্যাকচুয়ালি শুরু হয় মূলত ছত্রাকের আক্রমণের কারণে। এই ছত্রাকের আক্রমণ থেকে এটাকে যদি আপনি সুন্দরভাবে নিরাপদ করতে পারেন, তো সেই ক্ষেত্রে এই রেড রাস্টের জন্য এখন পর্যন্ত কার্যকরী যে মলিকুলগুলি রয়েছে এর ভিতরে কপার অক্সিক্লোরাইডটা এখন পর্যন্ত খুব ভালো একটা সাকসেস লেভেল নিয়ে আসে। যদিও এখানকার এই ফার্মার আমাদের যে ভাই আছেন উনিও এটাতে ইউজ একাধিকবার হয়তো অন্যান্য ফাঙ্গিসাইড করেছেন। আমি ওনাকে একটা পরামর্শ দিব, যদি আমাদের লারসেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের লরাইট নামে একটা ব্র্যান্ড নেম প্রোডাক্ট প্রযুক্তি বা পণ্য রয়েছে যেটা আসলে এই রেড রাস্টের জন্য খুব কার্যকরী একটা কাজ করে থাকে। আচ্ছা, এই গেল আমাদের রেড রাস্ট নিয়ে একটা কথা। আর এই অবস্থাতে গামোসিস নিয়ে আসলে আমরা যদি কথা বলি তাহলে আমরা যদি একটু এই দিকটায় দেখাই, এই বাগানটা এখন পর্যন্ত মোটামুটি ভালো একটা পর্যায়ে আছে। সুপ্রিয় ম্যাঙ্গো লাভার ভাই বোনেরা, আবারও আপনাদেরকে আজকের এই যে যার অক্লান্ত পরিশ্রম, সাধনা এবং ত্যাগের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর এই বানানা ম্যাঙ্গো এবং গরুমতি দুইটা জাত মধ্যে বাইরে উৎপাদন হয়েছে, আল্লাহ তাআলা দিয়েছেন। এবং যদি আমাদের যার যেখানে রেডিক আছে তার কাছে জায়গাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ। আমরা যারা ম্যাঙ্গো লাভার আছি আমরা সবাই আমাদের আজকের এই কৃষক পাপ্পু ভাইয়ের জন্য দোয়া করবো, যেহেতু আল্লাহ তাআলা পাপ্পু ভাইকে যেন শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখেন এবং ভবিষ্যতে আমাদের এই আমপ্রিয় বাঙালির জন্য, বাংলাদেশিদের জন্য বা যারা বিদেশে আছে বিদেশ থেকে এটা দেখছেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পাপ্পু ভাইয়ের এই কোয়ালিটি দেশীয় গাঁদা ম্যাঙ্গো এবং হচ্ছে গরুমতি আম, এই বাগানে এই দুইটা জাত রয়েছে। তো যেই কথাটা ছিলাম যে পাপ্পু ভাই আসলে অনেকদিন যাবৎ এই চাষটার সাথে জড়িত এবং ম্যাঙ্গো চাষে আমি বলবো উনি একজন সফল কৃষক। পাপ্পু ভাইয়ের কাছ থেকে আসলে আমাদের অনেক কিছু জানার আছে। আমরা আজকে একটু চেষ্টা করব যে আপনারা যারা ভবিষ্যতে আম বাগান করবেন, যার এক্সিস্টিং যাদের বাগান রয়েছে বা যারা একেবারেই বিগিনার শুরু করতে যাচ্ছেন আম বাগান নিয়ে, আপনারা চাইলে পাপ্পু ভাইয়ের যে অভিজ্ঞতা দীর্ঘদিন এই অভিজ্ঞতাটা কিন্তু সেটা কাজে লাগাতে পারবেন। এখানে একটু নয়েজ তৈরি হচ্ছে আমরা এখান থেকে যদি একটু সরে যাই মনে হয় ভালো হয়, ওই নয়েজটার কারণে ভিডিওটা হয়তো সুন্দর আসবে না। যদি বলতেন এই আম চাষের শুরুটা এটা কীভাবে হলো বা কে আপনাকে ইন্সপায়ার করেছে না আপনি করেছেন, এবং আম চাষের শুরু থেকে পর্যন্ত আপনার তিক্ত অভিজ্ঞতা বা মুক্ত অভিজ্ঞতা বা মিষ্ট অভিজ্ঞতা, আসলে আমরা সব বিষয়েই জানতে চাচ্ছি। এটার মধ্যে প্রত্যেকটা জিনিসেরই মেরিট আছে। তো অনেকেই দেখা যাচ্ছে সুন্দর আমের ফলন দেখে আমরা অনেকেই আম চাষের জন্য আগ্রহ দেখাবো, যেমন পাশাপাশি এই সুন্দর ফলনটা প্রোডাকশনের জন্য আপনাকে যে চড়াই উতরাই এবং আপনাকে কী বলে যে
ধারাবাহিক একটা কষ্টের ভিতর দিয়ে যেতে হয়েছে, অথবা কী কী পরিচর্যা আপনি করেছেন, এটা নিয়ে আমাদের ফিউচার আম গার্ডেনারদের জন্য, ম্যাঙ্গো গার্ডেনারদের জন্য আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। এই যে আসলে প্রথমে বলতে চাই আমার আমের ব্যবসা আমার বাবার হাত দিয়ে ধরা আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে আমার কাছে আসে। তো আমরা প্রথমত এই ব্যানানা আমের কথা বলি। ব্যানানা আম হচ্ছে আপনার থাইল্যান্ডের একটা জাত, হ্যাঁ, এটা একটি হাইব্রিড জাতের আম, আমাদের দেশীয় জাত না। তো আমাদের দেশের ওয়েদারের সাথে অনেকটাই অ্যাডজাস্ট হয়েছে। আচ্ছা আমটা খুব উচ্চ ফলনশীল। তার মানে এখন আমাদের দেশে যে ওয়েদার আছে সেই ওয়েদারও এই ফলন ভালো জি 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 অবশ্যই ভালো হয়, সমতল ফসল হয়। আর মূলত আমরা আগে আমাদের দেশি জাতের যে আমগুলো আছে সেগুলো আমরা করছি, যেরকম ন্যাংরা, হিসাবাদ, হ্যাঁ, ফজলি, আশিনা, এই জাতের আমগুলো আমরা করছি। তো এই আমগুলো করে যে আপনার হচ্ছে এই খরচ, যে পরিমাণে খরচ, তাতে আমাদের হচ্ছে আসলে করতে হয় না, হ্যাঁ, বাজার মার্কেট পাই না, হ্যাঁ, নানান বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। তার মানে আমি যদি একটু আপনাকে কিছু মনে করি, আমাদের লোকাল যে জাতগুলি আপনারা আগে করতেন, সেই জাতগুলি প্রোডাকশনের যে খরচটা আপনাদের সব মিলে হয়ে যায়, আর এটা যা প্রোডাকশন হয় তাতে আপনারা যে বাজারটা পেয়ে থাকেন, সেই বাজারের সাথে আপনাদের কস্টিং যদি অ্যানালাইসিস করেন তাহলে আপনাদের প্রফিট মার্জিন থাকে না, আমরা লস প্রজেক্টে থাকে যাই, অনেকে প্রজেক্ট লস, অনেক সময় প্রত্যেকটি লসে চলে যায়। যার কারণে আপনি করেছেন কি ভ্যারাইটি চেঞ্জ করেছেন, জাত চেঞ্জ করেছেন। থ্যাংক ইউ আপনাকে আপনার ফসলের জন্য। প্রথমত ওই দেশি জাতের আম চেঞ্জ করে আমরা হচ্ছে রূপালিতে আসি, আম্রপালিতে আসি। আম্রপালিও এক সময় হচ্ছে ব্যাপক পরিমাণে আবাদ হওয়ার ফলে আমরা ওটাতেও একটু মনে করছি বাজার জাতকরণে। তার মানে এখানেও আমি আপনাকে একটু থামাবো, মানে ব্যাপার হচ্ছে যেহেতু এই ভিডিওটা আমাদের ফিউচার গার্ডেনারদের জন্য, তো আমি আসলে টুকিটাকি বিষয়গুলি একটু তুলে ধরার চেষ্টা করবো। সেটা হচ্ছে আমরুপালি, অত্যন্ত সুমিষ্ট এবং আমলাবারদের জন্য খুব পছন্দের একটা আম। ব্যক্তিগতভাবে আমিও এই আমটাকে খুব পছন্দ করি। কিন্তু দেখেন এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন চাহিদার থেকে উৎপাদন বেড়ে যায় কোনো একটা কিছু, তখন কিন্তু সেটার বাজার মূল্য কমে যায়। তো একটা সময় এই যে আপনার আমরুপালি আমটা এখানে প্রচুর চাষ ভাইরা করেছেন, ভালো ফলন হয়েছে, বাট সকলে মিলে একই ধরনের জাত করার কারণে তখন বাজারে চাহিদা একই সময় যখন হারভেস্ট করে নিয়ে আসতো, তারা বাজার মূল্যটা পেত না, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হতো। এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই সে পরবর্তীতে ওই আমরুপালির চাষ থেকে এখন কিছুটা সরে অন্য ভ্যারাইটিতে দিয়ে আসছে। আসলে আম্রপালি ব্যাপক আবাদ হওয়ার কারণে আম্রপালি আমরা একটা সময় 4,000 টাকা মন, মানে 3,000 টাকা মন স্টার্টিংয়ে বিক্রি করছি। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এখন আম্রপালি আম 1200-1400 টাকা মন আমাদের বিক্রি করতে হবে। আচ্ছা আর এই ব্যানানা গৌরমতি যদিও ব্যানানার থেকে অনেক লেট ভ্যারাইটি আম, হ্যাঁ, গৌরমতিটা আমাদের দেশি জাতীয় আম, হ্যাঁ, এটা হচ্ছে আশিনা প্লাস ন্যাংরার উপরে আপনার ক্রস করা, আচ্ছা হ্যাঁ, এটা লেট ভ্যারাইটি আম। আর ব্যানানাটা হচ্ছে এটা থাইল্যান্ডের জাত, একটা জাত। তো এটা আপনার স্টার্টিংয়ে আমরা 3,000-3,200 টাকা পাচ্ছি বর্তমানে, এবং ফলন মাসাল্লাহ দেখেন, এতটুকু একটা গাছ 3 বছর বয়স, এবার দ্বিতীয় ফল। আমার মনে হয় যে গাছটাতে 20 কেজি প্লাস আম হবে, 25 কেজি প্লাস আম হবে, হ্যাঁ। অথচ এই গাছটাতে যদি আপনি আম্রপালি আম ধরেন, সেক্ষেত্রে এই গাছে আম্রপালি আম হলে 10 কেজি আম হবে। আচ্ছা আচ্ছা 10 কেজি আর হচ্ছে 25 কেজি, আচ্ছা আর দামেরও অনেকটা একটা তফাৎ আছে। এরকম আম্রপালি আম 30 টাকা কেজি, আর এই আম হচ্ছে আপনি স্টার্টিংয়ে 80 টাকা কেজি। আচ্ছা আমি সর্বোচ্চ গত বছর এই আম বিক্রি করছি 10,200 টাকা মন, আচ্ছা মানে কেজি কত শেষে পড়েছে? 10,000 টাকা মন হইলে পরে আপনার প্রায় 250 টাকা প্লাস হয়, 250 টাকা প্লাস হয় কেজি, হ্যাঁ, এই আম বিক্রি করছি সর্বশেষ আমি। আর গৌরমতির বিষয়টা বলি, গৌরমতি, আচ্ছা আমরা কি একটা গৌরমতি আমের কাছে যে কথাটা হ্যাঁ অবশ্যই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এখানে মানে এই পরিচর্যা চলতেছে। প্রিয় দর্শক, একটা কথা না বললেই নয় যে এখানে প্রচুর পরিমাণ আম এই বাগানে আছে। আপনারা মনে হয় যে কিছু অনুমান করতে পারবেন, ব্যাগিং করা হয়েছে পোকামাকড় বা বিভিন্ন বালাই থেকে করার জন্য। আমরা এখন আপনাদেরকে
মানে গরুমতি আমের যে একটা প্যাকিং করা হয় না এরকম একটা গাছ দেখাবো এবং সেখানে কি পরিমাণ ফলন হয়েছে, ফলনের সাইজ শেপ, এই জিনিসটা দেখাবো আমরা। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি। আপনারা দেখেন সৃষ্টিকর্তার কি অপার দান। আসেন এই পাশে, আমার দেখেন এটাকে একটু দেখান। আমরা যদি এইভাবে একটু দেখি, মাশাআল্লাহ, যেখানে যতটুকু দৃষ্টি যায় ততটুকু। ভাই আমরা যদি একটু পাপু ভাইকে জিজ্ঞাসা করি, আপনার এই গার্ডেনটা আসলে কত একরে বা এখানে হচ্ছে আমার 3 একর জমি আছে। 3 একর এই গার্ডেনে? জি জি, 3 একর জমি আছে। এখানে গাছ আছে 1300 আনুমানিক 1300 মতো, রয়েছে, জি। তাই না? আর আরো গার্ডেন আছে আপনার, জি, জি, সেটা আছে। শুনেছি আমরা। ওখানে কতটুকু আছে? ওখানে আরো 5-6 জায়গায় আছে। 5-6 জায়গায় আছে। তো ওখানে আপনার হচ্ছে ওখানে আপনার একটা বড় প্রজেক্ট আছে, সেখানে 3500 গাছ আছে। জি। ওটা হচ্ছে সবই আম্রপালি। জি। হ্যাঁ, আরো 3-4 জায়গায় আছে, ওগুলা আম্রপালি। আরেকটা আছে বাড়িপুর, একটা আছে কাটিমন, যেটা সুইট কাটিমন বলে, 12 মাসি থাইল্যান্ডের একটা জাত। হ্যাঁ, সেটাও। আচ্ছা যাক, আমরা যে গৌরমতির বিষয়ে যেটা বলতেছিলাম, জি জি, বলেন। গৌরমতির বৈশিষ্ট্য আসলে ভালো দিকও আছে, এর খারাপ খারাপ দিকটাও আছে। এদিকে দেখি। এর হচ্ছে ভালো দিক হচ্ছে, আপনারা দেখেন এর ফলন, কি পরিমাণে ফলন, এবং এটা খেতে যে এত মিষ্টি। হ্যাঁ, ন্যাংরা আশিনা উপরে ক্রস করা, আচ্ছা, ফলন দেখেন মানে কি পরিমাণে একটা মাশাআল্লাহ, গাছে আম ধরে আছে। জি, জি। এই গাছগুলো যদি আমাদের দেশি জাতের আম হইতো, এরকম ন্যাংরা খিস্টাবাদ হইতো, আচ্ছা আচ্ছা তাহলে এই গাছে সর্বোচ্চ আম হইতো 5 থেকে 7 কেজি। আচ্ছা। কিন্তু দেখেন আপনি এই গাছটার দিকে একটু দেখেন, তাকান, এই গাছটাতে আম হবে 2 ক্যারেট, মানে প্রায় 50 কেজি আম হবে। এতটুকু একটা গাছ, 3 বছরের একটা গাছে আপনার হচ্ছে 50 কেজি আম। আচ্ছা, অতএব বাণিজ্যিকভাবে এই গৌরমতি আম আমি বলবো সর্বশ্রেষ্ঠ আম। বাণিজ্যিকভাবে সর্বশ্রেষ্ঠ আম হচ্ছে গৌরমতি। আচ্ছা, এটা কৃষকদের জন্য শ্রেষ্ঠ বাণিজ্যিকভাবে, জি, জি। এর কারণ হচ্ছে এর ফলন বেশি, টেস্ট ভালো। যদি ভোক্তা পর্যায়ে আমরা বলি যে কেন ভোক্তারা এই আমটাকে চুজ করবে? আচ্ছা, এই আমটা কেন চুজ করবে? এই আমটা হচ্ছে মোটামুটি আগস্টের 15 তারিখের পরে আমটা হারভেস্ট করা যায়। আচ্ছা আচ্ছা, সেই সময় আসলে মূলত মার্কেটে সচরাচর আম কিন্তু থাকে না। অপর অন্য জাতের জি, জি। ভালো আম থাকে না? না, থাকে না। আচ্ছা আচ্ছা, আর এটা একটা সেই point। ক্ষেত্রে এটা মানুষের আসলে খুব, আর আম তো এমনিতেই লোভনীয় জিনিস। আচ্ছা আচ্ছা, সেই সময় আম মার্কেটে না থাকাতে এই আমটা অবশ্যই তাদের কাছে প্রিয় হয়ে উঠবে, Okay. আমার যতটুকু মনে হয়। আচ্ছা, থ্যাংক হ্যাঁ। ইউ। তো আসলে আমরা পাপ্পু ভাইয়ের কাছ থেকে আজকে মোটামুটি যে ধারণাটা নিলাম সেটা হচ্ছে, আমরা যারা ম্যাঙ্গো চাষ করতে চাচ্ছি, আমরা শুধু আরেকজনের একটা ভালো ফলন হয়েছে সেটা দেখেই যদি আগ্রহী হই বা সেই চিন্তা থেকে আগ্রহী হই, তাহলে আমাদের একটু ভুল হতে পারে। হ্যাঁ, লাভবান হওয়ার জন্য আমরা বিনিয়োগ করব, তবে আমার এই বিনিয়োগের পিছনে আমার যে বাকি ম্যানেজমেন্টগুলি, সেই ম্যানেজমেন্টগুলি যদি আমরা যথাযথ করতে পারি, তাহলেই কিন্তু এই ধরনের বাম্পার ফলন জি, হবে। জি, জি। আচ্ছা, পাপ্পু ভাইকে আমি যেহেতু লার্সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের RSM রংপুর রিজিয়ন, আপনি জানেন, এর আগেও আপনার গার্ডেনে এসেছি। আমি অ্যাকচুয়ালি লার্সেনের পণ্যসমূহ সম্বন্ধে আপনার কাছ থেকে একটা ফিডব্যাক নিতে চাচ্ছি, যে আপনার এই গার্ডেনে আপনি কত বছর ধরে লার্সেনের বিভিন্ন ধরনের প্রযুক্তি বা সমস্যার সমাধান ব্যবহার করে আসছেন, কেন আসতেছেন, এতে আপনি কতটুকু লাভবান হচ্ছেন, বা আপনার উপকৃত হওয়ার রেট, সাকসেস রেটটা কতটুকু, যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলতেন। জি, আমি লার্সেনের সাথে আসলে লার্সেনের প্রোডাক্ট ব্যবহার করি 3 বছর হয়ে গেল প্রায়। হ্যাঁ, 3 বছর থেকে আমি লার্সেনের প্রোডাক্টের আমার বাগানে ব্যবহার করছি। হ্যাঁ, কোনো সময়ের জন্য আমার কাছে মনে হয় নাই যে কোনো একটা প্রোডাক্টের ত্রুটি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। কোনো একটা প্রোডাক্টের ত্রুটি আমি আমি পাই নাই। তার মানে আমি যদি একটু থামাই, অর্থাৎ যে প্রবলেমটার জন্য আপনি লার্সেনের সমাধানকে শ্রেষ্ঠ সমাধান হিসেবে বেছে নিয়েছেন, আপনি সেই সমাধানটা আপনার কাঙ্ক্ষিত পর্যায়ে জি, জি, পেয়েছেন। জি। জি, থ্যাংক ইউ পাপ্পু ভাই। তারপর আচ্ছা, এখন লার্সেনের আসলে কোনো একটা কোম্পানির ভালো দিক থাকলে খারাপ দিকও তার আছে। হ্যাঁ, এর খারাপ দিক হচ্ছে এর প্রোডাক্টে অনেক দাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই বিষয়টা আপনারা একটু আসলে আপনাদেরকে বলতে চাই। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় আপনারা নেবেন যে দেখেন, আজকে থেকে আমরা, এটা 2005 সালের কথা বলছি আমি, তখন আমরা আম্রপালি আম 4000 টাকা মন বিক্রি করছি। সেই আম্রপালি আম এখন ঘুরে 2000 টাকা মন। আচ্ছা, কিন্তু দেখেন কেমিক্যালের দাম দেখেন, আমরা তখন সাইপারমেথ্রিন ব্যবহার করছি 400 টাকা 500 টাকা লিটার, সেই সাইপারমেথ্রিন এখন 1000 টাকা লিটার। আচ্ছা, আমাদের লেবার হচ্ছে আপনার 500 টাকা, এখন বর্তমান 500 টাকা একটা লেবার, তারপরেও পাওয়া যায় না। তখন আমরা 100 টাকা 50 টাকায় লেবার পাইছি। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমের দাম কিন্তু তুলনামূলকভাবে বাড়ে নাই।
কিন্তু কীটনাশকের দাম অনেক বেশি। এই ক্ষেত্রে পাপ্পু ভাইকে যদি আমি একটু বলি, সুপ্রিয় দর্শক আপনারা যারা শুনছেন, পাপ্পু ভাইয়ের এই কথাটা যথাযথ যুক্তিসঙ্গত, কিন্তু আপনারা সকলেই জানেন, পাপ্পু ভাইও অবগত আছেন যে বর্তমান যে বৈশ্বিক পরিস্থিতি, যুদ্ধ অবস্থা এবং বিভিন্ন ধরনের এই করোনার যে প্যান্ডামিকটা গিয়েছে, যার কারণে আসলে বহির্বিশ্ব থেকে এগুলি কোনো সমস্যা, এই যত প্রযুক্তিগুলি লার্সেন বাজারজাত করে ম্যাক্সিমাম না, প্রত্যেকটা প্রযুক্তি বিদেশ থেকে আমাদের সরবরাহ করে তারপরে এই আপনাদের মাঝে সরবরাহ করা হয়, আমরা ইম্পোর্ট করি, এরপর আপনাদের কাছে দিয়ে থাকি। তো এখানে বিষয়টা হচ্ছে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম জাতীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে আপনারা জানেন যে আমাদের এই সমস্ত কেমিক্যালে যে সমস্ত কেরিয়ার মেটেরিয়ালসটা ইউজ করা হয় বা র মেটেরিয়ালস ইউজ করা হয়, এর ম্যাক্সিমামই হচ্ছে আপনার পেট্রোলিয়াম জাতীয় পদার্থ। তো যার কারণে এর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে ম্যাক্সিমাম কোম্পানি তাদের বাধ্য হয়ে কি বলে যে পণ্যের প্রাইসটাকে একটু বৃদ্ধি করা লাগছে। এই একটা ইস্যু। আরেকটা ইস্যু হচ্ছে আপনারা এই জানেন যে গুণগত মান ঠিক রাখতে গেলে ভালো জিনিসের একটু ভালো দাম হয়। আর লার্সেনের পণ্যটা আপনি যেটা বলেছেন নিঃসন্দেহে যথার্থ বলেছেন। তারপরে আমি বলবো যদি আমরা একটু এভাবে দেখি যে লার্সেনের সমস্যাটা যে সমাধানটা যেহেতু শ্রেষ্ঠ সমাধান, সুতরাং লার্সেন আসলে মানে পণ্যের দাম বেশি এরকম না, লার্সেন দামি পণ্যটাই বাজারে নিয়ে আসছে। আর দামি পণ্যের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পণ্যের উসিলায় আপনাদেরকে এই ধরনের আপনাদের ফসলকে বিভিন্ন ধরনের বালাই মুক্ত রেখে বাম্পার ফলন উৎপাদনের যে দৃষ্টান্ত আমরা দেখেছি, আশা করি এখান থেকে বাকি যে আম চাষিরা আছেন তারা উদ্বুদ্ধ হবেন। তো পাপ্পু ভাই, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। আপনার এই চরম ব্যস্ততার ভিতরেও আমরা এই গার্ডেনটা ঘুরে ঘুরে দেখলাম, আপনার যথেষ্ট আন্তরিক ছিলেন। তো সুপ্রিয় ম্যাঙ্গো লাভার ভাই বোনেরা, আমি সোহাগ শিকদার, RSM লার্সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এবং আমাদের আজকের যেই গার্ডেনার পাপ্পু ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি কৃতজ্ঞতা এতক্ষণ ধৈর্য সহকারে আমাকে দেখার জন্য। আমরা চেষ্টা করেছি কিছু গার্ডেনের কিছু প্রবলেম ফাইন্ড আউট করার জন্য, এটার এক্সিস্টিং যে প্রবলেম আছে সেই প্রবলেমের কী সলিউশন হতে পারে সেটা নিয়েও কিছুটা আলোচনা করেছি। পাপ্পু ভাই অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন তার আম চাষের এই সফলতার যে পিছনে যে গল্পগুলি, সেগুলি ভিডিওটা একটু বেশি হলে লম্বা হয়ে গেছে, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু অ্যাকচুয়ালি এতটুকু না বললেই নয় যতটুকু আমরা বলেছি। তো আবারও শেষের দিকে একটা কথা বলি, আমি আজকের আলোচনাটা এখানে শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে পাপ্পু ভাইয়ের এই যে গার্ডেন, এই গার্ডেনের যে বিভিন্ন জাতের আম, বিশেষ করে গৌরমতি, তারপরে বানানা, পাপ্পু ভাইয়ের আরও রয়েছে আপনার ওটাকে কী বলে আম্রপালি, এই বাড়িফল, এই 4 জাতের ফল, আবার এই ম্যাঙ্গো, আপনারা এখানে একেবারেই অর্গানিক বলবো না আমি, 100% অর্গানিক করা একটু ডিফিকাল্ট হয়ে যায় বাণিজ্যিকভাবে, কিছু কেমিক্যাল ইউজ করা লাগে। কিন্তু উনি খুবই এডুকেটেড একজন লোক এবং উনি চেষ্টা করেন। আপনারা একটা জিনিস দেখলেই দেখবেন যে উনি যেন কেমিক্যালের ইউজটা 50% নিয়ে আসতে পারেন, যার কারণে কিন্তু এই ব্যাগিং প্রক্রিয়াটা উনি চালু করেছেন, যদি আমি ভুল না বলে থাকি ভাই। জি জি। তো দেখেন এই যে একটা প্রত্যেকটা আমে ব্যাগিং করা, এটা যে কত কষ্টসাধ্য এবং ব্যয়বহুল, এটা আপনাদেরকে একটু না দেখালেই নয়। এই ব্যাগিংটা পাপ্পু ভাই করেছেন কিসের জন্য? কেমিক্যাল ইউজটা যেন শেষের দিকে, বিশেষ করে হারভেস্টের সময় যেন কোনো ধরনের কেমিক্যাল আপনাদেরকে ভোগ করতে না হয়। তো আপনারা চাইলে পাপ্পু ভাইয়ের সাথে নিচে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করতে পারবেন। গার্ডেনে এসে আপনারা সরাসরি আপনাদের আমের পিপাসা মেটাতে পারবেন। আপনারা চাইলে অনলাইন মাধ্যমে এখন যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াগুলিতেও পাপ্পু ভাই আপনাদের আম সরবরাহ করবে। তো এই ছিল আজকের এই পাপ্পু ভাইয়ের গার্ডেন থেকে, ম্যাঙ্গো গার্ডেন থেকে সর্বশেষ। আশা করি সবাই ভালো থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি অভিনন্দন, শুভেচ্ছা, কৃতজ্ঞতা। আর আজকের ক্যামেরায় যিনি ছিলেন জনাব আসরারুল ইসলাম, অত্যন্ত আন্তরিক এবং বিনয়ী একজন মানুষ। তার অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা আছে আমাদের এই কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরার ক্ষেত্রে। আশাগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।